নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি রিক দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। সেরার শিরোপা বাংলার 2 মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসা গবেষণার ক্ষেত্রে সেরা প্রতিষ্ঠানের শিরোপা পেয়েছে কলকাতা মেডিকেল কলেজ। সেরা শিরোপা পেল বাংলার 2 মেডিকেল কলেজ হাসপাতাল। এক স্যান্ডেলে জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসা গবেষণার ক্ষেত্রে সেরা প্রতিষ্ঠানের শিরোপা পেয়েছে কলকাতা মেডিকেল কলেজ। কেন্দ্রীয় চিকিৎসা গবেষণা সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ তথা ICMR এর বিচারে পিজি, NRS ও আরজিকরকে টপকে সেরা মেডিকেল কলেজ হাসপাতালে তকমা পেল কলকাতা মেডিকেল কলেজ। ফলে আগামী 3 বছর ধরে মোট 5 কোটি টাকা আর্থিক সাহায্য পাবে কেন্দ্র থেকে। এর মধ্যে প্রথম দফার 1 কোটি টাকা ইতিমধ্যেই চলে এসেছে। এদিকে যক্ষ্মা চিকিৎসার ক্ষেত্রেও বাংলার ভূমিকার প্রশংসা করেছে কেন্দ্র। কয়েক মাসে ICMR এর কর্মশালা ছিল, সেখানেই এই সিদ্ধান্ত হয়েছিল। প্রশিক্ষণ নিতে আসবে পিজি, NRS আর আরজিকরের গবেষকেরা। দিল্লিতে রাজ্যের প্রথম সারির 4টি মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটকে ডেকে পাঠানো হয়েছিল। মূলত 5টি বিষয়ের উপরে মূল্যায়ন করা হয়। ICMR এর তথ্য অনুযায়ী কতগুলি গবেষণা চলেছে, কতগুলি গবেষণা সম্পূর্ণ হয়েছে, কতগুলি গবেষণা জার্নালে প্রকাশিত হয়েছে, কতগুলি পেটেন্ট মিলেছে কিংবা নতুন প্রজেক্ট তৈরি হয়েছে। সর্বোপরি কেন্দ্রীয় অনুদানের ন্যূনতম 70% ব্যবহার করা হয়েছে কিনা এই 5টি মাপকাঠির বিচারেই ICMR বেছে নিয়েছে কলকাতা মেডিকেল কলেজকে। বলা হয়েছে 10-এর মধ্যে 7 পেয়েছে তারা, আর 10-এর মধ্যে 6 পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পিজি। মুখ্যমন্ত্রী এক স্যান্ডেলের বার্তায় খুশির হাওয়া কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালের উপাধ্যক্ষ ডক্টর অঞ্জন অধিকারী জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর এই বার্তা আমাদের আরো প্রাণিত করেছে। উল্লেখ্য, আরজিকর আন্দোলন চলাকালীন আন্দোলনরত চিকিৎসকেরা বারংবার দাবি করেছেন রাজ্যের চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। সুপ্রিম কোর্টে তারা জানিয়েছিল রাজ্যের হাসপাতালে ন্যূনতম তুলো পাওয়া যায় না। চিকিৎসা ব্যবস্থা হাড়-জীর্ণ অবস্থা প্রকাশ্যে এসেছে, পরিকাঠামো সম্পূর্ণ ভেঙে পড়েছে। অথচ বাংলার 2 মেডিকেল কলেজ হাসপাতালকে পূর্ব ভারতের মধ্যে সেরা চিকিৎসা গবেষণা কেন্দ্র শিরোপা দিল কেন্দ্রীয় সংস্থার রিপোর্টই। হাই নিউজ নেটওয়ার্ক। ভোরবেলা নবান্নের কাছে উল্টে গেল মাল বোঝাই কন্টেনার। সেই কারণেই দ্বিতীয় হুগলি সেতুতে সাময়িক যান চলাচল ব্যাহত হয়েছে। হাওড়া মন্দিরতলা নবান্নের কাছে উল্টে গেল মাল বোঝাই কন্টেনার। মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটেছে, যার জেরে মন্দিরতলা ও কলকাতা সংযোগকারী সেতুতে ব্যাহত হয়েছে যান চলাচল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে মন্দিরতলার কাছে ওই পণ্য বোঝাই কন্টেনারটি উল্টে যায়। রাস্তার মাঝে আড়াআড়িভাবে উল্টে গিয়েছিল কন্টেনারটি, যার ফলে মঙ্গলবার সকাল পর্যন্ত মন্দিরতলা ও কলকাতা সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতুতে পুরোপুরি বন্ধ হয়ে যায় যান চলাচল। ভোগান্তিতে পড়েন অফিস যাত্রীরা। খবর পেয়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশ আধিকারিকেরা ছুটে যান। ক্রেনের সাহায্যে কন্টেনারটিকে সরানোর চেষ্টা শুরু হয়, কিন্তু মালবোঝাই কন্টেনারটি বেশি ভারী হওয়ায় সেটিকে সরাতে সমস্যা তৈরি হচ্ছে। আপাতত সেটিকে কোনো মতে রাস্তার একপাশে সরানো গিয়েছে, যার ফলে আংশিকভাবে চালু হয়েছে যান চলাচল। স্থানীয়রা জানিয়েছেন, সোমবার গভীর রাতে খিদিরপুর থেকে লিলুয়ার একটি কারখানায় যাচ্ছিল সেটি, কিন্তু নবান্নের কাছাকাছি এসে চালক ভুল করে মন্দিরতলার দিকে রাস্তা ধরেন। মন্দিরতলা বাসস্ট্যান্ডের কাছে এসে কোনোভাবে ট্রেলার থেকে কন্টেনারটি পড়ে যায়। ঘড়িতে তখন বাজে ভোর 4:30। উল্টে যাওয়া কন্টেনারটি সরাতে আনা হয় ক্রেন, কিন্তু বেশ ভারী হওয়ায় সেই ক্রেনেও কন্টেনারটি তোলা যায়নি। পরে কোনো মতে সেটিকে রাস্তার একধারে সরানো গিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। প্রথম জয়ের খোঁজে হর্ষিত, আত্মবিশ্বাসী আঙ্কৃশ। সোমবার বর্ষাপাড়া স্টেডিয়ামে অনুশীলন করলেন KKR এর সদস্যরা। গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে পরের ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের। দুটি দলই প্রথম জয়ের খোঁজে। ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে লজ্জাজনকভাবে হেরেছে KKR। অন্যদিকে হায়দ্রাবাদের তাণ্ডবের সামনে আত্মসমর্পণ করে রাজস্থান। গুয়াহাটিতে কাদের ভাগ্যের চাকা ঘোরে সেটাই দেখার। সোমবার বর্ষাপাড়া স্টেডিয়ামে অনুশীলন করে KKR। রাজস্থান দলে বিধ্বংসী ব্যাটসম্যানের অভাব নেই। বরুণ চক্রবর্তী ও সুনীল নারায়ণকে বিশেষ দায়িত্ব নিতে হবে। বিপক্ষকে কম রানে আটকাতে হবে, তাই দীর্ঘক্ষণ স্পট বোলিং করেন বরুণ ও নারায়ণ। হর্ষিতকে নিয়ে একটি নেটে ইয়র্কারের অনুশীলন করান বি অরুণ। নাইট জার্সিতে প্রথম ম্যাচ হারলেও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের স্মৃতি এখনও তরতাজা হর্ষিতের। নাইটদের ওয়েবসাইট থেকে তিনি বলেছেন, দেশের হয়ে প্রথম ট্রফি জেতার অনুভূতি অন্যরকম, কখনো ভুলব না। যোগ করেন, আমার ফোনের স্ক্রিন সেভারে ট্রফি জয়ের ছবি রয়েছে, তবে KKR এর প্রথম ম্যাচ হেরে যাওয়ায় খারাপ লাগছে। গুয়াহাটিতে আশা করি প্রথম জয় পাব।
বরুণও তার ফোনে চ্যাম্পিয়ন্স ট্রফির ছবি স্ক্রিন সেভারে লাগিয়ে রেখেছে। বলেছেন, দেশের হয়ে এত বড় জয় আবার কবে পাবো জানি না, জয় স্মৃতি এখনো তরতাজা, কেকেআরের হয়ে ভালো কিছু করতে চাই। নাইটদের ওয়েবসাইটে প্রতিক্রিয়া দিয়েছেন আঙ্কৃশ রঘুবংশীও। তিনি বলেছেন, প্রথম ম্যাচ এভাবে হারব ভাবিনি, চেষ্টা করব পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে। আমি আত্মবিশ্বাসী গুয়াহাটি থেকে জিতে ফিরব। প্রথম হারের যন্ত্রণা ভুলতে চান রাজস্থান রয়্যালস তারকা রিয়ান পারাগো। রবিবার ম্যাচ শেষে তিনি বলেছেন, আমাদের ভুলতে হবে ম্যাচ শেষে কি হয়েছে। কলকাতা ভালো দল, চেষ্টা করব সেরাটা দেওয়া। হাই নিউজ নেটওয়ার্ক। কেন চেন্নাইয়ের হয়ে ৮ নম্বরে ব্যাট করতে নামছেন ধোনি, নিজেই দুটি কারণ জানালেন মাহি। গত 2 বছর ধরে চেন্নাইয়ের হয়ে খেলার সময় ৮ নম্বরে ব্যাট করতে নামছেন মহেন্দ্র সিং ধোনি। রবিবার মুম্বাই ম্যাচেও ষষ্ঠ উইকেট পতনে তাকে নামতে দেখা গিয়েছে। তার এত পরে নামার নেপথ্যে কি চোট নাকি আরও কোনো কারণ রয়েছে? এক সাক্ষাৎকারে দুটি কারণই উল্লেখ করেছেন ধোনি। 2023 সালের আইপিএলে ধোনিকে পায়ে ব্যান্ডেজ বেঁধে খেলতে দেখা গিয়েছে। পরে জানিয়েছিলেন চোট নিয়েই খেলেছিলেন গোটা মরশুম, যার জন্য খুব বেশি দৌড়তে পারতেন না, তাই 8-এ নামতেন। তবে গত বছর আইপিএল এবং এবারেও তাকে 8-এ নামতে দেখা যাচ্ছে। ধোনি বলেছেন, 2 বছর আগের আইপিএলে হাঁটুতে সমস্যা হচ্ছিল, গত বছর সেটা নিয়ন্ত্রণে ছিল। তবে গত বছর টি-20 বিশ্বকাপের দল নির্বাচনের ব্যাপার ছিল। আমাদের দলে রবীন্দ্র জাডেজা এবং শিবম দুবে দলে ঢোকার লড়াইয়ে ছিল, তাই ওদের বেশি সুযোগ তো দিতেই হবে। হাসতে হাসতে ধোনির সংযোজন, আমাকে তো আর কেউ দলে নেবে না, তাই নিচের দিকে নামলে ক্ষতি নেই, ওরা ভালো খেলছিল। আর এমন তো নয় যে আমি পরে নামলে দলের বিরাট ক্ষতি হচ্ছিল। যদি প্রত্যেকে নিজের দায়িত্ব পালন করেন এবং চাপ সামলাতে পারে, তাহলে আমার পরে নামতে অসুবিধা কোথায়? ভালো না খেললে তখন না হয় পরিকল্পনা বদলাতাম, সেটা তো হয়নি। হাই নিউজ নেটওয়ার্ক। বাবা হলেন KL রাহুল। সোমবার সন্ধ্যায় দুজনেই একই ছবি পোস্ট করে সন্তান লাভের খবর জানিয়েছেন। আইপিএলে তার দল দিল্লি ক্যাপিটালস যেদিন প্রথম ম্যাচ খেলতে নেমেছে, সেদিনই সুখবর দিলেন KL রাহুল। বাবা হলেন তিনি। স্ত্রী আথিয়া শেট্টি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। দুজনেই সমাজ মাধ্যমে এই খবর জানিয়েছেন। সোমবার সন্ধ্যায় দুজনেই একই ছবি পোস্ট করে সন্তান লাভের খবর ভাগ করে নিয়েছেন। 2023 সালের জানুয়ারি মাসে বিয়ে হয় দুজনের। গত বছর নভেম্বরে আথিয়ার সন্তান সম্ভবা হওয়ার খবর জানান রাহুল। কিছুদিন আগে রাহুলের শ্বশুর সুনীল শেট্টি জানিয়েছিলেন, আইপিএল এর মাঝেই রাহুল বাবা হতে পারেন, আর সেটাই সত্যি হলো। লখনৌয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে রাহুল খেলছেন না। জানা গিয়েছে, দিল্লি ক্যাপিটালসের দল পরিচালন সমিতির অনুমতি নিয়েই ছুটি নিয়েছেন। তাকে বিশেষ অনুমতি দিয়েছে দল। স্ত্রীর পাশে থাকতেই রবিবার রাতেই মুম্বাই উড়ে যান। রাহুল জানতে পেরেছিলেন যে কোনো মুহূর্তেই সন্তানের জন্ম দিতে পারেন তার স্ত্রী আথিয়া, তাই এক মুহূর্তও নষ্ট করতে চাননি। 30শে মার্চ হায়দ্রাবাদের বিরুদ্ধে পরের ম্যাচ খেলবে দিল্লি। তার আগেই শিবিরে যোগ দেবার কথা রাহুলের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো ছন্দে ছিলেন রাহুল, তবে দীর্ঘদিন ধরেই টি-20 দলে সুযোগ পাচ্ছেন না তিনি। সেই লক্ষ্য পূরণ করতে আইপিএলকেই অস্ত্র হিসেবে বেছে নিয়েছিলেন। আইপিএল এর আগে মুম্বাইয়ে ভারতের সহকারী কোচ অভিষেক নায়ারের তত্ত্বাবধানে অনুশীলন করেছেন। গত 3 বছর লখনৌয়ের হয়ে খেলেছেন রাহুল। তবে গত মরশুমে হায়দ্রাবাদের কাছে হারের পর দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা মাঠেই রাহুলকে ধমক দিয়েছিলেন। তখন থেকেই তিক্ততা শুরু। রাহুলকে ধরেও রাখেনি লখনৌ। মহা নিলামে 12 কোটি টাকায় তাকে কিনেছে দিল্লি। হাই নিউজ নেটওয়ার্ক। ফুল আবির নৃত্য ও সঙ্গীতের সম্মিলনে নৃত্যম ওডিসি ডান্স সেন্টার সফলভাবে উদযাপন করলো তাদের এবছরের বার্ষিক বসন্ত উৎসব 2025। ফুল আবির নৃত্য ও সঙ্গীতের সম্মিলনে নৃত্যম ওডিসি ডান্স সেন্টারে সফলভাবে উদযাপন করলো তাদের এবছরের বার্ষিক বসন্ত উৎসব 2025। গত 14 মার্চ 2025 নিউটাউনে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য উৎসবে শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অভিভাবক ও শুভানুধ্যায়ীরা পথ পরিক্রমায় অংশগ্রহণ করেন। বসন্তের প্রাণোচ্ছলতা ও সম্মিলিত আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে গোটা পরিবেশ। এই বছর নৃত্যমের বসন্ত উৎসব তার 12 বর্ষে পদার্পণ করল। সেই উপলক্ষেই আয়োজন করা হয়েছিল এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার। শিক্ষার্থীরা বসন্তের বিভিন্ন রঙের প্রতীকী অর্থ তুলে ধরে বিশেষ রঙিন পোশাক পরে নৃত্য পরিবেশন করেন। উষ্ণতা ও প্রাণশক্তি থেকে শুরু করে শান্তি ও আনন্দ, প্রত্যেকটি অনুভূতিকে নৃত্যের ছন্দে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়। নীলাদ্যুতি চৌধুরী ও লিপি চৌধুরীর দিক নির্দেশনায় এই উৎসব কেবল একটি প্রথাগত অনুষ্ঠানেই
সীমাবদ্ধ থাকেনি, বরং এটি একটি হৃদয়গ্রাহী ঐতিহ্যে পরিণত হয়েছে, যেখানে বসন্তের উচ্ছ্বাসে মাতোয়ারা, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা একসঙ্গে বসন্তের আনন্দ উদযাপন করেছেন। আগামী বছর আরও বৃহৎ পরিসরে বসন্ত উৎসব আয়োজনের প্রতিশ্রুতি নিয়ে এবারের মতো রঙের উৎসবে পরিসমাপ্তি ঘটল নৃত্যম ওড়িশি ডান্স সেন্টারের। নমস্কার, আমি নীলাদ্রিতি চৌধুরী। দোল উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। আমরা নৃত্যম ওডিসি ডান্স সেন্টারের পক্ষ থেকে সকলে আজকে একত্রিত হয়েছি দোল যাত্রা উদযাপন করব বলে। আমরা নৃত্যের তালে তালে আজকে পথযাত্রায় নেমেছি নিউ টাউনের রাস্তায়, এবং আমাদের দোল উৎসব শুরু হয়েছিল 2015 সালে। এই নিয়ে 10 বছর ধরে আমরা সকল ছাত্রছাত্রীরা মিলে সকলকে নিয়ে আমরা ভীষণ আনন্দের সাথে রবীন্দ্রনাথের গানের সাথে আমরা মেতে উঠি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই নাচের ছন্দে এবং গানের তালে তালে সকলের মধ্যে আনন্দ যাতে আমরা ছড়িয়ে দিতে পারি, রঙে যাতে সকলের মন রঙিন হয়ে যায়, আমাদের বাচ্চারা যেন ভীষণ একটা সুন্দর একটা পরিবেশ পায় এবং সেইভাবে যেন তারা বড় হয়ে ওঠে। এবং আমরা সবাইকে এই দিনটা উপহার দিয়ে আমরা ভীষণ 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 আনন্দ করি। আমাদের রিহার্সাল চলে মোটামুটি 3 মাস ধরে। আমরা ক্লাসে রিহার্সাল করি সবাই মিলে, সেটার একটা ভীষণ অন্যরকম আনন্দ। হাই নিউজ নেটওয়ার্ক নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।